সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এটা তোমাদের ক্লাস 12 এর দেখবে হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার, ঠিক আছে? যে কোনো বইতে দেখবে তোমরা এটা দ্বিতীয় অধ্যায়ে এই টপিকটা রয়েছে। এই টপিকটার অনেকগুলো ক্লাস আসবে, এটা ফার্স্ট ক্লাস। এর আগে আমরা আরেকটা ক্লাস প্রোভাইড করেছি, সেখানে আমরা প্রথম চ্যাপ্টারটা সম্পর্কে আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো দেখো, আলোচনায় আসা যাক। আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে কুলম্বের সূত্র। দেখো, আগের ক্লাসে আমরা বিভিন্ন আধান টাধান সম্পর্কে আলোচনা অলরেডি করে ফেলেছিলাম, ঠিক আছে? তো আজকের যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে কুলম্বের সূত্র। এবারে কুলম্বের সূত্র যদি বলতে হয়, কুলম্বের সূত্র কি বলা হয়েছিল না, ধরো যে কোনো দুটো আধান আমার কাছে আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা পজিটিভ আধান নেগেটিভ আধান, বা পজিটিভ আধান পজিটিভ আধান, বা সিমিলারলি নেগেটিভ আধান থাকতে পারে। আমরা বলেছিলাম যে একই ধরনের আধান হলে পরস্পরকে বিকর্ষণ করবে। যেমন দেখো এখানে ঘটছে, এই পজিটিভ আধানটা আর এই পজিটিভ আধানটা পরস্পরের থেকে এফ বল দ্বারা দূরের দিকে যেতে চাইছে, অর্থাৎ এরা পরস্পরকে বিকর্ষণ করছে। আর দুটো বিষম জাতীয় আধান, অর্থাৎ একটা পজিটিভ এবং একটা নেগেটিভ হলে তারা পরস্পরকে আকর্ষণ করবে, এবং তারাও সেই এফ আকর্ষণ বল দ্বারা তারা হচ্ছে কি হচ্ছে, পরস্পরকে আকর্ষণ করছে, ঠিক আছে? এবারে কুলম্বের সূত্র বলছে যে যদি দুটো বিন্দু আধান নেওয়া হয়, তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে, আমি যদি লিখে ফেলি, তাদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে সেই আকর্ষণ বলের মানটা দুটো জিনিসের উপর নির্ভর করবে, ঠিক আছে? কি কি জিনিস? আকর্ষণ বলটা আধান দুটোর গুণফলের সঙ্গে সমানুপাতিক হবে, ঠিক আছে? আধান দুটির গুণফলের সঙ্গে কি হবে? সমানুপাতিক হবে। একটা প্রথম গেল। আর সেকেন্ড যেটা বলা হচ্ছে যে আধান দুটোর মধ্যেকার, অর্থাৎ তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে, ঠিক আছে? এই ফর্মুলাটা, এই সূত্রটা কিন্তু কুলম্ব দিচ্ছে, ঠিক আছে? এবার যে কোনো বইতে দেখবে এই সূত্রটা খুব ভালোভাবে লেখা আছে, আমি জাস্ট জিনিসটা বলে দিলাম যে কি বলেছেন তাহলে, যে এদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে সেটা আধান দুটোর গুণফলের সঙ্গে সমানুপাতিক, আর তাদের মধ্যেকার দূরত্বের বর্গের কি হবে? ব্যস্তানুপাতিক। তাহলে গুণফলের এখানে একটু লিখে দিই, গুণফলের সমানুপাতিক, ঠিক আছে? গুণফলের সমানুপাতিক আর তাদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? এবারে দেখো, যদি আমি দুটো আধান ধরে নিই, যেমন এখানে দিয়েছে একটা আধান হচ্ছে Q1 আর একটা আধান কত Q2, ঠিক আছে? তাদের মধ্যেকার দূরত্ব কত না R, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আকর্ষণ বল যেটা হবে সেটা হচ্ছে F, ঠিক আছে? F প্রপোর্শনাল টু আধান দুটোর গুণফলের সঙ্গে সমানুপাতিক, মানে কি দুটো আধান কত আছে Q1 Q2, তাহলে F প্রপোর্শনাল টু কত হবে? Q1 Q2। সিমিলারলি তাদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে দূরত্ব কত আছে? R আছে। তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হলে এফ প্রপোর্শনাল টু কত হবে? 1/r²। এবার এই দুটো যদি কম্বাইন করে লেখো, তুমি কি পাচ্ছ না? এফ প্রপোর্শনাল টু Q1 Q2 বাই কত? r², ঠিক আছে? এবার দেখো, এই সমানুপাতিক চিহ্ন তুলে যদি আমাকে সমান চিহ্ন বসাতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? একটা কনস্ট্যান্ট টার্ম মারতে হবে। কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে এফ সমান কে ড্যাশ Q1 Q2 বাই কত? r²। এবার তুমি এটাকে কেউ লিখতে পারো, সেটা কোনো অসুবিধা নয়, ঠিক আছে? তাহলে এফ সমান কত বেরোলো? কে ড্যাশ Q1 Q2 বাই r²। এই যে কে ড্যাশ, এই কে ড্যাশটাকে কি বলা হয়? স্থির তড়িৎ ধ্রুবক বা হচ্ছে কুলম্ব ধ্রুবক বলা হচ্ছে, ঠিক আছে? এবারে সিজিএস এবং এসআই পদ্ধতিতে এই দুটোর ভ্যালু আলাদা আলাদা হয়, ঠিক আছে? সিজিএস এবং এসআই পদ্ধতিতে দুটোর ভ্যালু আলাদা আলাদা হয়। যদি আমরা এসআই পদ্ধতির কথা বলি, তাহলে এই যে কে ড্যাশ দেখতে পাচ্ছ, কে ড্যাশের ভ্যালুটা 1/4 পাই এপসিলন নট হয়ে যায়। তাহলে তখন ফর্মুলাটা কি দাঁড়ায় না, এফ সমান 1/4 পাই এপসিলন নট ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই কত হয়? r²। এটা হচ্ছে তোমার এসআই পদ্ধতির জন্য, ঠিক আছে? আর সিজিএস পদ্ধতির কথা যদি আমরা বলি, সিজিএস পদ্ধতিতে এই কে ড্যাশের মানটা 1/k লেখা হয়, ঠিক আছে? সেক্ষেত্রে যে ফর্মুলাটা দাঁড়ায়, এফ সমান 1/k ইন্টু Q1 Q2 বাই কত হয়? r² হয়। তাহলে সিজিএস এবং এসআই পদ্ধতির দুটো ফর্মুলা আলাদা, এবং দুটোই তোমাকে মনে রাখতে হবে, কারণ অঙ্ক করার ক্ষেত্রে যদি অন্যান্য টার্মগুলো সিজিএসে দেয়, যেমন বল ধরো ডাইনে দিয়ে দিল, দূরত্ব সেন্টিমিটারে দিয়ে দিল, তাহলে কিন্তু তোমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। আর যদি এসআই এককে থাকে সবগুলো, তখন হচ্ছে এই ফর্মুলাটা তোমরা ইউজ করবে। এবারে এখানে একটা মনে প্রশ্ন আসবে, এই যে এপসিলন নট লেখা হয়েছে, এই জিনিসটা কি, ঠিক আছে? তো এপসিলন নটের কথা যদি আমরা বলি, আচ্ছা, এপসিলন নটের কথা যদি আমরা বলি, এই যে এপসিলন নট যেটা দেখতে পাচ্ছ, এই যে অংশটা, এই এপসিলন নটকে বলা হয় শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা,
ঠিক আছে, এপসিলনটাকে কি বলা হয়, শূন্য মাধ্যমের বা শূন্য স্থানের তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বলা হয়। এর মান এবং একক আমরা বের করব একটু পরে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, এই যে মানে কুলম্বের সূত্রটা যে কাজ করছে, এটা কাজ করতে গেলে আমাদেরকে দুটো শর্ত মেনে চলতে হবে। ঠিক আছে, তাহলে দুটো কন্ডিশান আমাদেরকে কি করতে হবে, মেনে চলতে হবে এই কুলম্ব লটাকে ব্যবহার করার জন্য। সেই দুটো কন্ডিশান কি একবার দেখে নাও। ফার্স্ট কন্ডিশান কি বলছে আর সেকেন্ড কন্ডিশান কি বলছে। ফার্স্ট কন্ডিশান যেটা বলছে আমাদেরকে, প্রথম যেটা বলছে যে যে এগুলো শুধুমাত্র বিন্দু আধানের জন্য কাজ করবে। ঠিক আছে, বিন্দু আধানের জন্য প্রযোজ্য, বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য মানে কি, যে আধানগুলোকে মনে করতে হবে যে কোনো একটা বিন্দুতে ওরা কেন্দ্রীভূত আছে। কোনো একটা বড় গোলকের ক্ষেত্রে যদি আধানগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে তখন কিন্তু এই সূত্রটা প্রয়োগ করা সম্ভব হবে না। তাহলে কেবলমাত্র বিন্দু আধানের জন্য এটা কি করা যাবে, প্রয়োগ করা যাবে। আর সেকেন্ড যেটা বলছে যে যে নিউক্লিয় দূরত্বের থেকে যদি কম হয়, ঠিক আছে, নিউক্লিয় দূরত্বের চাইতে যদি কম হয়, নিউক্লিয় দূরত্বের কম দূরত্বে থাকলে তখন এই ফর্মুলাটা কাজ করবে না। ঠিক আছে, নিউক্লিয় দূরত্ব মানে কত, নিয়ারলি ইজিক্যাল টু 10⁻⁻15 মিটারের চাইতে দূরত্বটা কী হতে হবে, বেশি হতে হবে, তবেই এটা কিন্তু কাজ করবে। তাহলে এই দুটো কন্ডিশান কিন্তু কুলম্বের সূত্র প্রয়োগ করার আগে আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট পেজে যদি চলে আসি, দেখো নেক্সট পেজে যেটা বলা হচ্ছে তড়িৎ ভেদ্যতা, যেটা দেখো এক্ষুনি এখানে বলছিলাম এপসিলন নটকে কি বলা হয়, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বলা হয়। ঠিক আছে, আচ্ছা, তড়িৎ ভেদ্যতার কথা যদি আমরা চলে আসি, প্রথমে যেটা আমাদের আলোচনা করতে হবে সেটা কি না, তড়িৎ ভেদ্যতা জিনিসটা কি। ঠিক আছে, তড়িৎ ভেদ্যতার কথা যদি আমরা বলি, জেনারেলি আমরা এখানে এপসিলন নটটাকে তড়িৎ ভেদ্যতা লিখছি। ঠিক আছে, স্পেশালি হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। আচ্ছা, এপসিলন নটের কথা যদি আমরা বলি, এপসিলন নট, ঠিক আছে, এপসিলন নটের ইউনিট আমরা বের করব, ইউনিট অর্থাৎ একক কি হয় সেটা আমরা বের করব। আর হচ্ছে ওর ডাইমেনশান বের করব বা মাত্রা। ঠিক আছে, ওর হচ্ছে ডাইমেনশান বা মাত্রা বের করব, সঙ্গে সঙ্গে ওর আরেকটা জিনিস বের করব, সেটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, ভ্যালুটা কত হয়। তার মানে তিনটে জিনিস আমাকে এপসিলন নট সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, প্রথম যদি চলে আসি যে ওর ইউনিট কী হবে, দেখো আমরা যেটা ফর্মুলা পড়লাম এসআই পদ্ধতিতে, এফ সমান 1/4 এপসিলন নট ইন্টু Q1 Q2 বাই কত, আর এর স্কোয়ার। এখান থেকে যদি আমরা এপসিলন নটের ভ্যালুটা বের করি, কত বেরোবে না, এপসিলন নট সমান হবে ওপরে থাকবে Q1 Q2 ডিভাইডেড বাই 4 পাই আর এর স্কোয়ার ইন্টু কত থাকবে, এফ থাকবে, 4 পাই আর স্কোয়ার ইন্টু কত থাকবে, এফ থাকবে। এবারে দেখো ইউনিটের কথা যদি বলি, দেখো এই যে 4 পাই অংশটা দেখতে পাচ্ছ, এর তো কোনো একক নেই, তার মানে ওপরে দুটো কি রয়েছে, আধান রয়েছে। এবারে আধানের একক আমরা আগে পড়ে এসেছি যে আধানের একক কী হয় না, হচ্ছে এসআই পদ্ধতিতে কুলম্ব হয়। তার মানে ওপরে কুলম্ব আর কুলম্ব মিলে কি হয়ে যাবে, কুলম্বের স্কোয়ার ডিভাইডেড বাই নিচে দেখো এই যে আর আছে, আর মানে দূরত্ব, দূরত্বের একক মিটার হয়, তার মাথায় স্কোয়ার আছে মানে মিটার স্কোয়ার, ইন্টু দেখো এখানে বল রয়েছে, বলের একক এসআই পদ্ধতি হয় নিউটন, তাহলে নিউটন হয়ে যাবে। তার মানে এটাকে লিখতে পারি আমি কুলম্ব স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার লিখতে পারি, বা এটাকে তুমি লিখতে পারো কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। ঠিক আছে, এটা চলে গেল তাহলে ওর একক। ঠিক আছে, এবার সিজিএস পদ্ধতি হলে কুলম্বটা স্টার্ট কুলম্ব হয়ে যাবে, নিউটনটা ডাইন হয়ে যাবে, আর মিটারটা কী হবে, সেন্টিমিটার হবে। এবারে দেখো ডাইমেনশন বা মাত্রায় চলে আসি, দেখো মাত্রার কথা যদি বলি, মাত্রাও সিমিলারলি এই আধানের ওপরে নির্ভর করবে। এই যে আধানটা দেওয়া আছে, তাহলে আধানের মাত্রা কি পড়েছিলাম আমরা, আইটি হয়। ঠিক আছে, এবার দুটো যেহেতু আছে তাহলে আই স্কোয়ার আর ওপরে কত আসবে, টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নটের কোনো মাত্রা হয় না, আর এর মাত্রা হচ্ছে আর মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাথায় স্কোয়ার আছে মানে কি হয়ে যাবে, এল স্কোয়ার হয়ে যাবে। আর তার সঙ্গে রয়েছে বল, বলের মাত্রা কি হয়, বলের মাত্রা হচ্ছে mL T⁻² হয়। তার মানে নিচে আমি কি লিখবো, mL T⁻²। ঠিক আছে, mL T⁻²। এবারে দেখো এমটা আর কোথাও নেই, ওপরে গেলে মাইনাস হয়ে ইনভার্স হয়ে উঠবে, তাহলে m⁻⁻1। দেখো এল আর এল স্কোয়ার গুণ করে এল কিউব হবে, ওপরে গেলে L⁻³ দেখো টি এর কথা যদি বলি, বা আইটা আগে লিখে ফেলি, দেখো ওপরে কত আছে, আই স্কোয়ার আছে, ওটা আই স্কোয়ার যেমন আছে পড়ে থাকলো। ঠিক আছে, এবারে দেখো টি এর কথা যদি বলি, নিচে T⁻² আছে, উপরে গেলে +2 হবে, তাহলে T⁻² আর T⁻² মিলে কত হয়ে যাবে, T⁻4। তাহলে এটাই হয়ে যাবে ওর মাত্রা, অর্থাৎ
শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মাত্রা হচ্ছে এটা। এবারে দেখো যদি ভ্যালুর কথা বলি, ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারবো? দেখো ভ্যালু যেটা হয় এপসিলন নটের যে ভ্যালুটা হয় সেটা হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 একক কি বেরোলো? কুলম টু দি পাওয়ার -2 নিউটন ইনভার্স আর হচ্ছে মিটার টু দি পাওয়ার -2, ঠিক আছে? এটাই ওর একক। এবারে দেখো এই যে টার্মটা 1/4πε0 এর ভ্যালু কত হবে বের করি। দেখো 1/4πε0 যদি তুমি 4π এর মান আর ε0 এর মান বসিয়ে দাও, এটা তোমার আসে 9 × 10⁻9 নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। এবার তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভ্যালুটা তোমাকে মনে রাখতে হবে, কারণ অঙ্ক করার জন্য এই ভ্যালুটা কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, এইবারে যেটা বলি যে আমরা জেনারেলি, আচ্ছা এটা আমরা পরে বলবো, এটা আমরা পরে আবার পড়বো রিলেটিভ পারমিটিভিটি কাকে বলে, ঠিক আছে? তো আমরা পরেরটাতে চলে যাচ্ছি। আচ্ছা একটু বলে রাখি তবু। দেখো এপসিলন নট হচ্ছে কি হলো? শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এপসিলন নট কি বলা হলো? যে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতায় কি বলা হচ্ছে? এপসিলন নট বলা হচ্ছে, ঠিক আছে? এবার যদি শুধু এপসিলন বলি তাহলে সেটা যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা হবে। সেক্ষেত্রে আমরা লিখি এপসিলন সমান কে ইন্টু এপসিলন নট, ঠিক আছে? এই যে এপসিলনটা কি হলো? যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে? যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে? তড়িৎ ভেদ্যতা। আচ্ছা কেটাকে কি বলা হবে? কেটাকে আমরা বলবো আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। কেটাকে আমরা কি বলবো? না আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। কেটাকে আমরা কি বলছি? আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। আর এপসিলন নট তো তোমরা জানো, তাহলে এটা একটা ফর্মুলা হয়ে যেতে পারে। এখান থেকে এটাকে লিখতে পারো কে সমান এপসিলন বাই হচ্ছে এপসিলন নট, ঠিক আছে? যেখানে কেটা হচ্ছে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, এপসিলন হচ্ছে কি না যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, আর এপসিলন নটটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে? তড়িৎ ভেদ্যতার কনসেপ্ট আশা করি ক্লিয়ার হলো। পরে যদি আমরা চলে আসি, পরে যেটা আছে সেটা হচ্ছে ভেক্টর ফর্ম, মানে কুলম্বের সূত্রের ভেক্টর ফর্মটা কী হয় সেটা এবার আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? দেখো কুলম্বের সূত্রের ভেক্টর ফর্মের কথা যদি আমরা প্রথম কথা বলি, দেখো পাশে একটা ছবি দেখতে পাচ্ছ, দুটো আধান আছে। দেখাই একটু যে একটা আধান কত তোমার, একটা আধান দেখো এখানে রয়েছে Q1, আর একটা আধান কত রয়েছে Q2। এবার পরস্পরের মধ্যে আকর্ষণ বিকর্ষণ কিছু একটা কাজ করছে, ঠিক আছে? যদিও এখানে সেটাকে বিকর্ষণ হিসেবেই দেখানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা এটা R12 হয়ে গেল, ঠিক আছে? এবারে দেখো যদি আমি বলি যে Q1 আধানের জন্য Q2-র ওপর একটা বল কাজ করবে, Q1 আধানের জন্য Q2-র ওপর একটা বল কাজ করবে, ঠিক আছে? আর Q2 আধানের জন্য Q1-এর উপরেও একটা কি কাজ করবে? বল কাজ করবে, ঠিক আছে? তাহলে Q1 আধানের জন্য, ঠিক আছে, Q1 আধানের জন্য Q2-র ওপরে যে বলটা কাজ করছে সেটাকে আমরা F21 লিখছি, ঠিক আছে? তাহলে F21 সমান আমরা কি লিখতে পারবো? দেখো F21, তাহলে F21 ভেক্টর আমি লিখে দিচ্ছি একবারে। F21 ভেক্টর সমান কি লিখতে পারবো? না দেখো দুটো আধান আছে, তাহলে Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0। দেখো এই ডিস্টেন্সটা কত হবে? দুজনের ক্ষেত্রে ডিস্টেন্স তো সেম, দুজনের ক্ষেত্রে যে ডিস্টেন্সটা বেরোবে সেই ডিস্টেন্সটা কত হবে? না দেখো এর ক্ষেত্রে যদি আমি ধরি, অর্থাৎ F21 এর ক্ষেত্রে এই ভ্যালুটা কত আসবে? R21 আসবে, ঠিক আছে? R21, ঠিক আছে? কারণ Q2-র ওপরে কাজ করছে, তাহলে R21 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে F21 ভেক্টর ইজ ইকুয়াল টু কত হবে? Q1 Q2 বাই 4πε0 R12 ভেক্টর, ঠিক আছে? কি লিখবো? R12 ভেক্টর, ঠিক আছে? এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? R12 ভেক্টর না লিখে এটাকে এভাবে লেখো, ডিভাইড নিচে আসছে, তার মানে এটাকে লিখতে পারবো R, ঠিক আছে? এটা কি লিখতে পারবো? R12, ঠিক আছে, স্কোয়ার, ঠিক আছে? পাশে একটা ইউনিট ভেক্টর লাগাতে হবে যেটা R12 ক্যাপ হবে, ঠিক আছে? এটাকে দেখো এভাবে আমরা লিখতে পারি যে Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0 R12 এর কিউব করে দিলাম, আর এটাকে R12 এর ভেক্টর করে দিলাম। ইউনিট ভেক্টর ছিল সেটাকে ভেক্টরে চেঞ্জ করে ফেললাম, ঠিক আছে? বোঝা গেল? সিমিলারলি দেখো Q2 এর জন্য Q1 এর ওপরে একটা বল কাজ করবে, ঠিক আছে? সেই বলটাকে আমরা কত ধরছি? F12 ধরছি। তাহলে F12 ভেক্টর ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো? Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0 R21 এর স্কোয়ার, আর R21 এর ক্যাপ থাকবে। এই ইউনিট ভেক্টর তুলে ভেক্টর আনতে গেলে সিমিলার উপরের মতো কি হবে? Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0 R21 এর কিউব, আর R21 কি হবে? ভেক্টর হয়ে যাবে, ঠিক আছে? এবারে যদি আমরা এখানে খেয়াল করি, এই যে দেখো ডিফারেন্সটা কোথায় আসছে? ডিফারেন্সটা এখানে আসছে R12-তে আর R21-এ, ঠিক আছে?
দেখো r21 এর কথা যদি বলি, r21 ভেক্টর সমান, r21 ভেক্টর সমান কি লিখবো, r21 ভেক্টর সমান r2 মাইনাস হচ্ছে r1 ভেক্টর, ঠিক আছে। আর r12 ভেক্টর সমান আমরা কি লিখবো, r1 ভেক্টর মাইনাস অফ r2 ভেক্টর, ঠিক আছে। তার মানে কি বুঝতে পারছো যে দুটো অপোজিট হচ্ছে, তাই না, দুটো কি হচ্ছে, অপোজিট হচ্ছে, ঠিক আছে। তার মানে আমি এখানটা দেখো, এখানটা যদি আমি রিপ্লেস করি এটাকে দিয়ে, তাহলে এটা কি লিখতে পারবো, Q1 Q2 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট। দেখো r21 এর কিউব ছিল, তাই না, r21 এর কিউব ছিল, ওটাকে আমি কি লিখে দেবো না, r21 এর জায়গায় যদি আমি r12 লিখতে চাই তাহলে একটা মাইনাস চলে আসবে, মানে এটাকে এইভাবে লেখো r2 ভেক্টর মাইনাস অফ r1 ভেক্টর, ঠিক আছে। বাইরে একটা কি লাগাবো, মাইনাস থাকবে, ঠিক আছে, একটু আগে লাগিয়ে দিই। বাইরে কি থাকবে, মাইনাস থাকবে, তাই না, বাইরে কি থাকলো না হচ্ছে মাইনাস, এখানে মাইনাস লাগিয়ে দাও। তার মানে এটাই কি ভেক্টর, এটাই তো এই ভেক্টরটা ছিল, তাহলে মাইনাস অফ r21 ভেক্টর লিখতে পারি, মাইনাস অফ r21 ভেক্টর। তার মানে ওটাকে যদি r12তে আমি r12টাকে প্রকাশ করি, তাহলে এটা কি লিখবো, r12 এর হোল কিউব ইন্টু r12 ভেক্টর, বাইরেটা কি থাকবে, মাইনাস থাকবে। তার মানে দেখো এটাই হচ্ছে কি ছিল, এটাই f21 ভেক্টর ছিল, তার মানে মাইনাস অফ কত হয়ে যাবে, f21 ভেক্টর। তাহলে f12 ভেক্টর যা হবে মাইনাস অফ f21 ভেক্টর সেম হবে। তার মানে যেটা বোঝানো হচ্ছে যে দুজনের মধ্যে বিকর্ষণ বলের মান সমান হবে, কিন্তু পরস্পর কি হবে, বিপরীতমুখী হবে। মাইনাস সাইনটা কি বোঝাচ্ছে, বিপরীতমুখী বোঝাচ্ছে, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট পেজে, যেটা বলা হচ্ছে স্থির তড়িৎ বল এবং মহাকর্ষ বলের মধ্যে তুলনা। দেখো স্থির তড়িৎ বল আমরা কুলম্বের সূত্র পড়লাম, এফ সমান কি ছিল না কে ড্যাশ, ঠিক আছে, ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই কত ছিল, আর স্কোয়ার। আর মহাকর্ষ বলের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, এফ সমান Gm1 M2 ডিভাইডেড বাই কত, আর স্কোয়ার। এবারে দেখো যদি আমরা তুলনা বলি, তুলনা দেখো এটাও একটা আকর্ষণ বল, স্থির তড়িৎ বল, এটাও একটা আকর্ষণ বল, ঠিক আছে, এটা একটা গেল। এটাও দেখো বস্তু দুটো দূরত্বের বর্গের সমানুপাতিক, এটাও দূরত্বের বর্গের সমানুপাতিক, ঠিক আছে। আচ্ছা, এই বলটাও কখনো শূন্য স্থানে কাজ করে, দুটো বলই কী করবে, এটাও শূন্য স্থানে কাজ করবে, এটাও শূন্য স্থানে কাজ করবে, ঠিক আছে। এবারে পার্থক্য বলি, পার্থক্য কী হবে, পার্থক্য যেটা হয়, প্রথম কথা এই যে স্থির তড়িৎ বলের কথা যদি বলি, এটা আকর্ষণ বলও হতে পারে, ঠিক আছে, এটা আকর্ষণও হতে পারে, আবার এটা বিকর্ষণ বলও হতে পারে, ঠিক আছে। কিন্তু মহাকর্ষ বলের কথা যদি বলা হয়, এটা কেবলমাত্র কি হবে, আকর্ষণ বল হবে, কেবলমাত্র আকর্ষণ বল হবে, ঠিক আছে। স্থির তড়িৎ বল আধানের ক্ষেত্রে কাজ করবে, আধানের ক্ষেত্রে এটা কী করবে, কাজ করবে, কিন্তু মহাকর্ষ বল সমস্ত বস্তুর ক্ষেত্রে কাজ করবে, ঠিক আছে, সমস্ত বস্তুর ক্ষেত্রেই কিন্তু এটা কী করবে, কাজ করবে, কিন্তু এটা সমস্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু কাজ করবে না। আর এটা হচ্ছে এই যে স্থির তড়িৎ বল, এটা মাধ্যমের ওপরে নির্ভরশীল, ঠিক আছে, মাধ্যমের ওপর নির্ভর করে, এটা মাধ্যমের ওপর নির্ভর করে, ঠিক আছে। আর এই বলটার কথা যদি বলা হয়, এটা কিন্তু মাধ্যমের উপরে নির্ভর করে না, তাহলে মাধ্যমের উপর নির্ভর করে না। তাহলে এই কটা বৈসাদৃশ্য এবং সাদৃশ্য তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। চলে আসি দেখো নেক্সট পেজে, নেক্সট যেটা বলছে যে আধানের স্থির তড়িৎ একক, আধানের স্থির তড়িৎ একক কাকে বলে। দেখো সিজিএস পদ্ধতি আর এসআই পদ্ধতি একক হয়, ঠিক আছে। প্রথম কথা সিজিএস পদ্ধতি যদি আমি লিখি, এটা আমরা ধরো সিজিএস করছি, ঠিক আছে, আর এখানে আমরা কি করব, এসআই করব। সিজিএস পদ্ধতি দেখি, সিজিএস পদ্ধতি আমি কি লিখতে পারবো, দেখো আমরা ফর্মুলা পড়েছিলাম এফ সমান 1/k r1 r2 বাই কত, আর এর স্কোয়ার, তাই তো। এবারে সিজিএস পদ্ধতিতে যদি বায়ু মাধ্যম ধরে নেই, এই কের ভ্যালুটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তার মানে আমি এফ সমান কি পাবো, এটা সরি এটা Q1 হবে, ঠিক আছে। এফ সমান আমরা কি পাবো, Q1 Q2 ডিভাইডেড বাই আর এর স্কোয়ার, ঠিক আছে। এবারে দেখো একটা জিনিস খেয়াল করো, যে এই আরটাকে যদি আমরা 1 ধরে নিই, এই আরটাকে কত ধরে নিলাম, 1 ধরে নিলাম। এই যে Q1 Q2 এর প্রত্যেকটাকে কত ধরে নিলাম, 1 ধরে নিলাম। সেক্ষেত্রে এফ সমান কত বেরোবে, 1 বেরোবে, এফ সমান কত বেরোবে, 1 বেরোবে। তার জন্য সংজ্ঞাটা কি বলা হয়, কিভাবে, যে দুটো পরস্পর সমপরিমাণ বিন্দু আধানকে পরস্পরের থেকে যদি 1 একক বা 1 সেন্টিমিটার লিখতে পারো দূরে রাখা হয়, এবং তাদের প্রত্যেকটির মান যদি 1 কুলম করে হয়, তাহলে তাদের মধ্যে যে বলটা কাজ করবে তাকেই কি বলা হবে, একক আধান বলা হবে, ঠিক আছে, একক আধান বলা হবে। সিজিএস পদ্ধতির একক কী হয় বলা হয়েছিল আগের দিন, সিজিএস পদ্ধতির একক হচ্ছে স্ট্যাট কুলম, সিজিএস পদ্ধতির একক কী হয়, স্ট্যাট কুলম। এসআই পদ্ধতিতে সিমিলারলি কি বলা হয়, যে ফর্মুলাটা আমাদের কি হয়, এফ সমান কি হয়ে যায়, এফ সমান হচ্ছে 1/4
4πε0 Q1 Q2 বাই কত আর এর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা 1/4πε0 এর ভ্যালুটা আমরা এক্ষুনি বের করলাম, কত হয় 9 × 10⁹ হয়ে যায়, ঠিক আছে, ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই কত আর এর স্কোয়ার। এবার এই ভ্যালুটাকে তুমি Q1 Q2কে 1 ধরো, আর কে তুমি 1 ধরো, ঠিক আছে। তার মানে আর সমান আমি কত ধরবো 1 মিটার হয়ে যাবে। আর Q1 বলো আর Q2 বলো, ওদের প্রত্যেকটাকে 1 কুলম ধরতে হবে, কারণ সিজিএস পদ্ধতি হচ্ছে 1 কুলম। তার মানে আমরা হচ্ছে কি লিখতে পারবো, বা ফোর্সের মানটা যদি তুমি, আচ্ছা Q1 Q2 ধরতে হবে না, Q1 Q2 ধরলে হবে না, তুমি ফোর্সটা ধরো, ঠিক আছে। ফোর্স যদি ধরো, ফোর্স এফের মানটা আমি 1 নিউটন ধরে নিলাম। সেক্ষেত্রে দেখো আমি Q1 আর Q2 গুণফল কত পাবো, 1 পাবো, ঠিক আছে। সংজ্ঞা এভাবেই বলা হয় যে যে দুটি সমপরিমাণ আধানকে যদি পরস্পরের থেকে 1 মিটার দূরত্বে রাখা হয় এবং তাদের মধ্যে যদি 1 নিউটন বল কাজ করে, তখন বলা হবে যে প্রত্যেকটি আধানের মান কত 1 কুলম, ঠিক আছে। তো এসআই পদ্ধতিতে এর যে এককটা হয়, সেই এককটা কি, এসআই পদ্ধতিতে একক হচ্ছে কুলম, ঠিক আছে, COULOMB, ঠিক আছে। এসআই পদ্ধতির ইউনিটটা কি হয়ে যাবে, কুলম। আর সিজিএস পদ্ধতি কি হবে, স্ট্যাট কুলম হয়ে যাবে, ঠিক আছে, স্ট্যাট কুলম হয়ে যাবে। এবারে এসআই পদ্ধতি যদি কুলম হয় আর সিজিএস পদ্ধতি যদি স্ট্যাট কুলম হয়, তাহলে কুলম আর স্ট্যাট কুলমের মধ্যে সম্পর্ক আমাকে জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই কুলম আর স্ট্যাট কুলম, এই যে 1 কুলম সমান, দেখো আমি পরের পেজে লিখে দিচ্ছি যে 1 কুলম সমান কত হয় না, 1 কুলম ইজিক্যাল টু হয় 3 × 10⁹ স্ট্যাট কুলম, ঠিক আছে, স্ট্যাট কুলম। আচ্ছা, এই স্ট্যাট কুলমটাকে আবার ইএসইউ আধানও বলা হয়, ঠিক আছে, স্ট্যাট কুলমকে কি বলা হয়, ইএসইউ আধানও বলা হয়। তার মানে 1 কুলম সমান কত হয়ে যাবে, 3 × 10⁹ স্ট্যাট কুলম, ঠিক আছে। আর একটা একক আছে যাকে ইএমইউ একক বা তড়িৎ চুম্বকীয় একক বলা হয়, ঠিক আছে। সেক্ষেত্রে যদি দেখো যে 1 ইএমইউ আধান সমান 1 ইএমইউ, এগুলো অতটা কাজে লাগে না, 1 ইএমইউ আধান সমান কত হয়, 3 × 10⁻10 ইএসইউ আধান হয় বা স্ট্যাট কুলম হয়, ঠিক আছে। আর 1 ইএমইউ আধান সমান কত কুলম হয় না, হচ্ছে 10 কুলম হয়, ঠিক আছে, 10 কুলম। তোমাকে এটা মনে রাখতে হবে, এগুলো না মনে রাখলেও চলবে, ঠিক আছে। আরেকটা কথা বলে রাখি, এখানে ইলেকট্রন, চার্জ অফ ইলেকট্রন মানে ইলেকট্রনের আধান যদি বলি, একটু মনে রাখবে, চার্জ অফ ইলেকট্রন মানে ইলেকট্রনের যে আধানটা হয় সেটা কত হয় না, যদি তুমি হচ্ছে স্ট্যাট কুলমে বা ইএসইউ আধানে নিয়ে যাও, তাহলে 4.8 × 10⁻−10 ইএসইউ আধান হয়। আর যদি কুলম্বে লেখো তাহলে 1.6 × 10⁻−19 কি হয়ে যাবে, কুলম হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, অনেক সময় অঙ্কে কিন্তু দেওয়া থাকে না। চলে আসবো দেখো নেক্সট পেজে যদি চলে আসি, যেটা বলছে আমাদেরকে যে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ঠিক আছে। মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে, দেখো এক্ষুনি একটু আগে আমরা করছিলাম, একটু যদি তোমাকে দেখাই যে এই যে এখানটাতে আমরা কে সমান কি লিখেছিলাম, ε/ε0, এই কেটাকেই কিন্তু মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা তড়িৎ ভেদ্যতা বলা হয়, ঠিক আছে। তাহলে ওটা যদি আমরা চলে আসি, কি লিখতে পারবো যে কে সমান আমরা কি পড়েছি না, মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, কে সমান আমরা কি পড়েছি যে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, ডিভাইডেড বাই আমরা কি পড়েছি, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ডিভাইডেড বাই শূন্য স্থানের বা শূন্য মাধ্যমের কি তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে। এটাকে প্রকাশ করা হয় এপসিলন দিয়ে, এটা এপসিলন নট দিয়ে। এই কেটাকে বলা হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ঠিক আছে, কেটাকে এটাই বলা হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে গেল তোমার হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, এখান থেকে আর বেশি কিছু জিজ্ঞেস করা হয় না, ঠিক আছে। নেক্সট দেখো, যদি চলে আসি, সেটা হচ্ছে আধানের অপরিপাতের নীতি। আধানের অপরিপাতের নীতিটা কি, আধানের অপরিপাতের নীতি মানে একসঙ্গে যদি অনেকগুলো আধান থাকে, তাহলে আধানগুলোর কি ঘটে, উপরিপাত ঘটে, ঠিক আছে। আধানগুলোর কি ঘটে, উপরিপাত ঘটে, সেই উপরিপাতের ভ্যালুগুলো আমাদেরকে জানতে হবে। এবারে ধরো আমি মনে করছি যে আমার এখানে অনেকগুলো আধান আছে, মনে করো এখানটাতে আছে তোমার হচ্ছে Q1 আধান, ঠিক আছে, এখানটাতে মনে করো এখানটাতে Q2 আছে, এখানটাতে Q3 আছে, এরম করে করে Qn পর্যন্ত আধান আছে, ঠিক আছে। এবার দেখো এদের প্রত্যেকের মধ্যেকার একটা দূরত্ব থাকবে, ঠিক আছে, প্রত্যেকের মধ্যেকার কি থাকবে, একটা কিন্তু তোমার দূরত্ব থাকবে, ঠিক আছে। সেই দূরত্বগুলোকে একটু দেখে নেওয়া যায়। দেখো প্রত্যেকটার মধ্যেই দূরত্ব থাকে, মনে করো এখান থেকে এর দূরত্ব হচ্ছে এটা, ঠিক আছে, এখান থেকে এর দূরত্ব হচ্ছে এটা, আচ্ছা, এখান থেকে এর দূরত্ব হচ্ছে এটা, এখান থেকে এর দূরত্ব হচ্ছে এটা, ঠিক আছে, এখান থেকে আর এটা তো দূরত্ব পাওয়া গেছে, ঠিক আছে,
এগুলোকে তোমরা যোগ করতে পারো। আচ্ছা, এটাকে করার দরকার নেই, শুধুমাত্র এগুলো করলেই হবে। যে কোনো একটা সাপেক্ষে আমি বের করব, ঠিক আছে? যে কোনো একটা আধানের সাপেক্ষে বের করব। আমরা এখানে Q1 এর সাপেক্ষে বের করব, যার ফলে এই দূরত্বটা তুমি ধরে নাও, ঠিক আছে? এই দূরত্বটা, বা এগুলোও ধরতে পারো। ধরো এটা আমি মনে করলাম, এটা ধরে নিলাম, এখান থেকে এর দূরত্বটাকে এটা ধরে নিলাম। এইভাবে দূরত্বগুলো মাপা হয়। এবারে দেখো, যদি আমরা চলে আসি যে কিভাবে মাপবো, ঠিক আছে? মনে করো যে টোটাল যে ফোর্সটা কাজ করবে, দেখো যে কোনো একটা একটা আলাদা আলাদার জন্য বের করব। ধরো আমি মনে করলাম যে Q1 আধানের উপরে বল, ঠিক আছে? Q1 আধানের উপর কার্যকরী বল কী হবে? কার্যকরী বল যেটা হবে সেটা প্রত্যেকটা আধানের আলাদা আলাদা করে কাজের যোগফল হবে, ঠিক আছে? তার মানে আমি এটাকে লিখতে পারবো কিভাবে, যে F1 ভেক্টর ইজিক্যাল টু F21 ভেক্টর প্লাস F31 ভেক্টর প্লাস ডট ডট করে কত পর্যন্ত যাবে, Fn1 ভেক্টর। তার মানে কি, যে এই জিনিসটাকে আমি ধরে নিচ্ছি, এর ওপরে Q2-র জন্য কত বল কাজ করছে, F21, Q3 এর জন্য কত, F31, Qn এর জন্য কত, Fn1। এইভাবে আমরা বের করতে চাইছি, ঠিক আছে? তো এবারে দেখো যে প্রত্যেকটা ভ্যালু যদি আমরা আলাদা আলাদা করে বের করি, মানে F21 এর ভ্যালুটা, দেখো F21 ভেক্টর ইজিক্যাল টু কত হবে না, 1/4 পাই এপসিলন নট ইন্টু, দেখো এই দুটোর কথা ভাবা আছে, এগুলোকে তুমি বাদ দিয়ে দেবে, তাহলে Q1 Q2 আছে, তাহলে Q1 Q2 ডিভাইডেড বাই দূরত্বটাকে আমি R12 মনে করলাম, কত মনে করলাম, R12। তার মানে R12 এর কিউব ইন্টু R12 কী হবে, ভেক্টর হয়ে যাবে, ঠিক আছে? সিমিলারলি যদি আমরা আবার F31 বের করি, সেটাও আমরা বের করতে পারবো। দেখো F31 ভেক্টর যদি বের করি, তাহলে 1/4 পাই এপসিলন নট ইন্টু Q3 আর Q1, এখন এই দুটো কাজ হচ্ছে, তাহলে Q3 Q1 ডিভাইডেড বাই R13 ভেক্টরের কিউব, আর R13 হচ্ছে ভেক্টর, ঠিক আছে? R13 কেন, এটাকে আমরা R13 বলে ধরে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, R21 সমান আমরা কি লিখতে পারি না, দেখো নিচে যদি এখানে লিখে ফেলি, R12 ভেক্টর ইজিক্যাল টু R1 ভেক্টর মাইনাস কত, R2 ভেক্টর। সিমিলারলি যদি এখানে লিখি R13 ভেক্টর সমান, তাহলে R1 ভেক্টর মাইনাস হচ্ছে R3 ভেক্টর, ঠিক আছে? এভাবে n পর্যন্ত আমরা যেতে পারবো। এবারে তাহলে টোটাল যে চার্জটা, টোটাল যে ফোর্সটা কাজ করবে সেটার মান কত হবে দেখে নিই। টোটাল যেটা ফোর্স কাজ করবে, যেটা F1 ভেক্টর লেখা হয়েছিল, F1 ভেক্টর সমান, দেখো সবগুলোকে যোগ করতে, মানে এটা আর Qn1কে যোগ করতে হবে। এবার প্রত্যেক জায়গাতে 1/4 পাই এপসিলন নট আছে, তাহলে ওটাই কমন নিয়ে নেবো। তাহলে 1/4 পাই এপসিলন নট, ব্র্যাকেটে দেখো এখানে কি আছে, Q1 Q2 ডিভাইডেড বাই R12 এর কিউব আর R12 ভেক্টর প্লাস সিমিলারলি এটা বসবে, তাহলে Q3 Q1, ঠিক আছে? Q3 হচ্ছে Q1 ডিভাইডেড বাই R13 ভেক্টরের কিউব R13 ভেক্টর প্লাস ডট ডট করে যাবে এনের জন্য কত বেরোবে, এটা বের করে নিয়ে আমি বলে দিচ্ছি একদম, Qn Q1 ডিভাইডেড বাই R1n এর কিউব R1n ভেক্টর, ঠিক আছে? R1n ভেক্টর, এটাকেই বলা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল, বা হচ্ছে তরঙ্গের উপরিপাতের নীতি। অর্থাৎ একটা আধানের উপরে অনেকগুলো বল কাজ করবে এইভাবে, ঠিক আছে? সিমিলারলি দেখো, আমরা যদি একই রকমভাবে মানে Q2 আধানের ওপরে যদি অন্যান্য বলগুলো ধরি, ঠিক আছে? কীভাবে বের করতে পারবো, দেখো Q2 মানে এটাকে আমরা ধরে নিচ্ছি, এটাকে এখন আমরা ধরে নিচ্ছি, তাহলে Q1 এর জন্য একটা বল কাজ করবে, এর ওপরে Q1 এর জন্য বল কাজ করবে, Q3 এর জন্য বল কাজ করবে, তারপরে তোমার হচ্ছে Qn এর জন্য বল কাজ করবে, ঠিক আছে? তাহলে সেগুলো যদি ধরি, তাহলে যদি আমি Q1 এর জন্য ধরি, তাহলে দূরত্ব কত, R12 ছিল, তাহলে ওটাকেই আমরা লিখবো, ঠিক আছে? তার মানে এটা যদি আমরা লিখে ফেলি, তাহলে আমরা কি লিখতে পারবো, F2 ভেক্টর ইজিক্যাল টু F12 ভেক্টর প্লাস F32 ভেক্টর, ঠিক আছে? প্লাস ডট ডট করে কত যাবে, Fn2 ভেক্টর, ঠিক আছে? সিমিলারলি ওটাও আগের মতো হবে, অর্থাৎ 1/4 পাই এপসিলন নট কমন চলে যাবে, ভেতরে 1-2 কথা বলা হচ্ছে, তাহলে Q1 Q2 ডিভাইডেড বাই দূরত্বটা দেখো আগের ক্ষেত্রে কত ছিল, R12, এখন কত হয়ে যাবে, R21 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দূরত্বটা হচ্ছে R21 এর কিউব, R21 হচ্ছে ভেক্টর প্লাস 32-র জন্য কত হবে, Q2 ডিভাইডেড বাই দূরত্ব 2-3 ছিল, এখন কত 2-3 আছে, দূরত্বটা কত ছিল 2-3, তাহলে R23 এর হচ্ছে কিউব R23 ভেক্টর, ঠিক আছে? 23 ভেক্টর প্লাস ডট ডট করে Fn2 এর কথা বলা হচ্ছে, তার মানে Qn Q2 ডিভাইডেড বাই R2n এর কিউব R2n ভেক্টর, ঠিক আছে?
এইভাবে কিন্তু তোমাকে প্রত্যেকের জন্য আলাদা আলাদা বের করতে হবে। এটাকেই বলা হচ্ছে উপরিপাতের নীতি বা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল। নেক্সট যদি আমরা চলে আসি, যেটা হচ্ছে আধান বন্টন। আধান বন্টন মানে কিভাবে হচ্ছে কোনো পদার্থ বা বস্তুর মধ্যে আধানগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক আছে, তাকেই আমরা আধান বন্টন বলছি। প্রথমে যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে রৈখিক আধান বন্টন বা হচ্ছে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। ধরো তুমি একটা দণ্ড নিয়েছো বা এরকম গোলাকার রিং নিয়েছো, এবারে ওর মধ্যে কিছু আধান আছে, কিছু আধান রয়েছে, ঠিক আছে। রৈখিক আধান বন্টনের যে ফর্মুলাটা হয়, রৈখিক আধান বন্টন সমান আধান, ঠিক আছে, আধান ডিভাইডেড বাই কী হবে না দৈর্ঘ্য। আধান ডিভাইডেড বাই কী হবে দৈর্ঘ্য। এবারে পুরোটার জন্য তুমি বের করতে পারবে না, আমি এখানটায় ক্ষুদ্র অংশ এইটুকু একটা ধরে নেবো, ঠিক আছে, যার মান কত ডিএল, ঠিক আছে। এর মধ্যে কত আধান আছে ডিকিউ আধান আছে, ঠিক আছে। তাহলে এটাকে প্রকাশ করা হয় কি দিয়ে না হচ্ছে ল্যামডা দিয়ে। তাহলে ল্যামডা সমান আধান বাই দৈর্ঘ্য, তার মানে হচ্ছে ডিকিউ ডিভাইডেড বাই কত হবে ডিএল, ডিকিউ ডিভাইডেড বাই ডিএল। এখান থেকে যদি কণাকণি গুণ করো ডিকিউ সমান কি বেরোবে ল্যামডা ইন্টু ডিএল। এই ফর্মুলাটা মনে রাখবে, ল্যামডা ইন্টু কত হবে ডিএল হয়ে যাবে, ঠিক আছে। এবারে দেখো বিভিন্ন তারের জন্য আমরা এগুলো বের করতে পারি, ঠিক আছে, বিভিন্ন তারের জন্য এগুলো বের করানো যায়। যেমন দেখো, ধরো আমি মনে করলাম যে আমার কাছে কোনো একটা আধান, ধরো এরকম একটা ওয়্যার আছে, মনে করো আমার কাছে এরকম একটা ওয়্যার আছে, ঠিক আছে। এবার এইখানটাতে আমার মনে করো কিউ নট আধান আছে। এখান থেকে এই অংশটা একটা দূরত্ব আমি মনে করলাম আর ভেক্টর, আর এখানে একটা ক্ষুদ্র অংশ কল্পনা করে নিলাম কত ডিএল। এবারে এগুলোতে সব চার্জ আছে, ধরো পজিটিভ চার্জ সবগুলোতে রয়েছে, ঠিক আছে। তাহলে এটা পুরোটার জন্য আমাকে ভ্যালু বের করতে হবে যে আধান বন্টনটা কত হবে, ঠিক আছে। কীভাবে বের করব না, দেখো এইখান থেকেই যে এফ সমান এফ ভেক্টর সমান, ঠিক আছে, এফ ভেক্টর সমান বা ডিএফ লিখতে পারো, ডিএফ ভেক্টর সমান কি লিখবো না কিউ নট, আধানের মান কত কিউ নট, এখানে তো একক আধান আছে, তাহলে কিউ নট বাই 4 পাই এপসিলন নট, ঠিক আছে, 4 পাই এপসিলন নট ইন্টু কিউ টু হবে, কিউ টু এর মান কত ওই ডি কিউ ধরেছে, এখানটাতে চার্জ কত আছে ডি কিউ, তাহলে ডি কিউ ডিভাইডেড বাই কত হবে না দূরত্ব আর আছে, তাহলে আর স্কোয়ার আর হচ্ছে আর ক্যাপ, ঠিক আছে। এবার দেখে আমি কি লিখতে পারি কিউ নট বাই 4 পাই এপসিলন নট, ডি কিউ মানেই কত ডি কিউ মানে ল্যামডা ডিএল, তাহলে ল্যামডা ডিএল ডিভাইডেড বাই কত হয়ে যাবে আর এর স্কোয়ার আর হচ্ছে আর ভেক্টর, ঠিক আছে। এরকমভাবে এটাকে তুমি করতে পারো। এবার যদি পুরোটাই বের করতে চাও তোমাকে ইন্টিগ্রেশন লাগাতে হবে, তোমার এই ফর্মুলাটা এখানে ইম্পর্টেন্ট আর হচ্ছে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলে আসবো দেখো ক্ষেত্র আধান বন্টন। তাহলে ক্ষেত্র আধান বন্টন সমান কি হবে না আধান ডিভাইডেড বাই কি হবে ক্ষেত্রফল, তাহলে আধান ডিভাইডেড বাই কি হয়ে গেল ক্ষেত্রফল হয়ে গেল, ঠিক আছে। এটাকে প্রকাশ করা হয় কি দিয়ে না এটাকে জেনারেলি আমরা সিগমা দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। এবার এই যে অংশটা দেখতে পাচ্ছ চ্যাপ্টা পাত, এর আমি কোনো একটা অংশ, ধরো এই অংশটা আমি মনে করে নিচ্ছি এর হচ্ছে ক্ষেত্রফল কত, এর ক্ষেত্রফল হচ্ছে ডি এ, ঠিক আছে, আর আধান কত আছে এখানে ডি কিউ আছে। তাহলে দেখো সিগমা সমান আধান বাই ক্ষেত্রফল, তার মানে ডি কিউ ডিভাইডেড বাই কত হবে ডি এ, কণাকণি যদি গুণ করো ডি কিউ সমান কত বেরোবে সিগমা ইন্টু ডিএ বেরোবে, ঠিক আছে, সিগমা ইন্টু কী বেরোবে ডিএ বেরোবে। তাহলে এই একটা সূত্র গেল, মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট যেটা, সেটা হচ্ছে আয়তন আধান বন্টন। আয়তন মানে কি 3D, তার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা এরকম আছে। এবার এখানেও কি করব আমি একটা ক্ষুদ্র অংশ এর মধ্যে ধরে নেবো, ঠিক আছে, যার আয়তন কত ডিভি আর চার্জ কত আছে ওখানে ডিকিউ। এবারে আয়তন আধান বন্টন সমান কি হয় আধান ডিভাইডেড বাই আয়তন, আধান ডিভাইডেড বাই কি হয়ে যায় আয়তন হয়ে যায়, ঠিক আছে। বন্টন মানে কি কিভাবে ছড়িয়ে আছে, প্রতি একক অংশে কিভাবে ছড়িয়ে আছে সেটা বের করানো। এটাকে আমরা রো দিয়ে প্রকাশ করি, তাহলে রো সমান আধানের মান কত ডি কিউ আর আয়তন কত ডিভি, তাহলে ডি কিউ কী হবে ডিভি হবে, কণাকুণি গুণ করলে ডি কিউ সমান রো ডিভি হয়ে যাবে। তো তোমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, ডি কিউ সমান রো ডিভি, আর এখানে এই ফর্মুলাটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। চলে আসবো দেখো আমাদের প্র্যাকটিসের জন্য কিছু কোশ্চেন আমরা নিয়েছি, আজকের টপিক কিন্তু এ পর্যন্তই, ঠিক আছে। তারপর নেক্সট ক্লাসে আমরা এর পরের টপিকটা আলোচনা করব। দেখো ফার্স্ট কোশ্চেন যেটা বলছে সেটা একবার দেখো, দ্য ল গভর্নিং দ্য ফোর্স বিটুইন দ্য ইলেকট্রিক চার্জেস ইচ, ঠিক আছে। তার মানে ইলেকট্রিক চার্জের মধ্যে কোন ধরনের ফোর্স কাজ করে, ঠিক আছে। দেখো অ্যাম্পিয়ারস ল বলছে, তাহলে অ্যাম্পিয়ারস ল তো হবে না, ওটা তো ম্যাগনেটিজমে আছে। আর ওহমস ল বলছে এটা তড়িতে রয়েছে। ফ্যারাডেস ল হবে না, তার মানে সঠিক উত্তর কী হবে কুলম্বস ল, ঠিক আছে। কুলম্ব ল হচ্ছে সঠিক একদম উদাহরণ হবে, ঠিক আছে, সঠিক উত্তর। যে হোয়েন 10⁻⁻19 ইলেকট্রন আর রিমুভ ফ্রম এ মেটাল প্লেট
থ্রু সাম প্রসেস দ্য চার্জ অন ইট বিকামস। তাহলে মেটাল প্লেট আছে, এই ইলেকট্রন বেরিয়ে গেছে, ইলেকট্রন রিমুভ হয়েছে মানে ইলেকট্রন রিমুভড হয়েছে মানে জিনিসটা নিশ্চয়ই কিসে আসবে, পজিটিভে আসবে। তার মানে নেগেটিভ যেগুলো ছিল সেগুলোকে আগে বাদ দিয়ে দাও, ঠিক আছে। এবারে দেখো আমরা একটা ফর্মুলা পড়েছিলাম কিউ সমান এন ইন্টু ই। কিউটা ছিল আধানের মান, এনটা ইলেকট্রনের সংখ্যা, ইটা ইলেকট্রনের আধান। এখান থেকে দেখো তাহলে কিউ সমান এনই যদি করি, এনের মান কত 10⁻⁻⁹ ইন্টু ই এর মান কত 1.6 ইন্টু 10⁻⁻⁹ কুলম, ঠিক আছে। তাহলে দেখো এখানে যদি খেয়াল করো, এটা ক্যান্সেল আউট হবে, তার মানে 1.6 কুলম হচ্ছে সঠিক উত্তর হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে কত, মাইনাস তো অটোমেটিক্যালি ছেড়ে দিয়েছে, তাই তো, ছেড়ে দিয়েছে মানে পজিটিভে আসবে, তার মানে অপশান বি তোমার হচ্ছে এখানে সঠিক উত্তর হবে, +1.6 কুলম, ঠিক আছে, +1.6 কুলম। আচ্ছা, মোটামুটি তাহলে আমাদের আজকের ভিডিওতে এইটুকুই থাকলো। নেক্সট ভিডিওতে আমরা এর পরের টপিকটা সম্পর্কে আলোচনা করবো, এই চ্যাপ্টারে যে পরের বিষয়টা আছে সেটা সম্পর্কে আলোচনা করব। দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।